শুনছেন এক মুখ বহু চরিত্র। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। অয়ন চক্রবর্তী, টিকা নিষ্প্রয়োজন, সুচিত্রা ভট্টাচার্য। ছায়াবিথি উপন্যাসটির জন্য আপনি এবছর সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। আমাদের পত্রিকার তরফ থেকে আপনাকে অজস্র অভিনন্দন। ধন্যবাদ। পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? পুরস্কার তো এক ধরনের স্বীকৃতি কাজের, আমার পরিশ্রমের, সুতরাং ভালোই লাগছে। আরও ভালো কিছু লেখার প্রেরণা পাচ্ছি। ছায়াবিথিতে আপনি যে ষোড়শী চরিত্রটি নির্মাণ করেছেন, এমন বলিষ্ঠ নারী কি আমাদের সমাজে দুর্লভ নয়? প্রশ্নটাতে আমার আপত্তি আছে। ষোড়শী বলিষ্ঠ হবে কেন? সে তো একটা নর্মাল মেয়ে, তাই কি? ষোড়শীকে কি একটু পুরুষালী মনে হয় না? অবশ্যই না। পুরুষালী ব্যাপারটাই একটা বানানো কনসেপ্ট। আমি নারী পুরুষের কোনো বিভাজন রেখায় বিশ্বাস করি না। জীবনের সর্বক্ষেত্রে তারা সেম প্ল্যাটফর্মে থাকবে। সুখ দুঃখ, কাজকর্ম, ঝড়ঝাপটা সব কিছু ইকুয়ালি শেয়ার করে নেবে। নইলে তাদের মানবিক গুণাবলীর পূর্ণ বিকাশ হবে কি করে? আচ্ছা আচ্ছা, একটা কথা, আপনার পুরুষ চরিত্রগুলো কি তুলনামূলকভাবে একটু দুর্বল নয়? এটা কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। আমি কিন্তু দুজনকে সমান মাপেই আঁকতে চাই। সাক্ষাৎকারের মাঝেই লেখক পত্নী প্রবেশ, কাঁধে অফিস ব্যাগ, চোখে মুখে সারাদিনের ক্লান্তি। এই তো আমার বেটার হাফ এসে গেছে। কি গো, এত দেরি হলো যে? আর বলো না, 5:30টার সময় এক গাদা লোন অ্যাপ্লিকেশন ধরিয়ে দিল। ব্যাস, বেরোতে বেরোতে 7:10। কোনো মিনি বাসে যা ভিড় বাবা! সত্যি বড্ড খাটুনি যাচ্ছে তোমার। এই শোনো, ভেতরে যাচ্ছ? তাহলে 2 কাপ কফি বানিয়ে দাও না প্লিজ। না না, 3 কাপই বানাও। কফি খেলে তোমারও রিফ্রেশ লাগবে। হ্যাঁ, আমরা যা বলছিলাম। রীতা বণিক, গল্পের নাম প্রশ্ন, দেবজিৎ। তখন সকাল 10টা। স্কুল ড্রেস পরা একটা বাচ্চা মেয়েকে বাস থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে বাসের খালাসি ধমক দিয়ে বলল, ভাড়া দিতে না পারলে একদম বাসে উঠবি না, যত সব ভিখিরির দল। বাচ্চা মেয়েটা রাস্তার ধারে পথের কুকুরের মতো পড়ে রইল। মাথা থেকে রক্ত বেরোচ্ছে, পায়ের জুতোটা বাসের দরজার কাছে পড়ে। ফুটপাতে ছোট্ট কেয়া রোজ ভিক্ষে করে। মেয়েটার দিকে তাকিয়েই কেয়া চমকে গিয়ে ছলো চোখে উঠে দাঁড়ালো। কোলের উপর থাকা পয়সার বাটিটা সব শব্দে ছিটকে সোজা রাস্তায় পড়ল। খুচরো পয়সাগুলো রাস্তায় ছড়িয়ে রইল। কেয়া এক ছুট্টে মেয়েটার কাছে গিয়ে মেয়েটার মাথাটা কোলে তুলে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, এই বোন, বোন, কথা বল, কথা বল, তোর বাড়ি কোথায়? আশেপাশের লোকজন দূরে দাঁড়িয়ে ফিসফিসিয়ে কথা বলতে লাগলো। অনেকে দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল। কেউ এগিয়ে এলো না। ক্রোধে উন্মত্ত হয়ে দূরে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকিয়ে কে আর্তনাদ করে বলে উঠল, কি গো, ও তো আমার বোন হয়, ও কি তোমাদের কেউ হয় না? ও কি তোমাদের মেয়ে নয়? বলো না, বলো না, ও তোমাদের মেয়ে নয়? কেয়ার প্রশ্ন শুনে
চারিদিকের ব্যস্ততা, কোলাহল যেন নিমেষেই স্তব্ধতায় পরিণত হলো। সবাই মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। জানি না আমাদের এই শিক্ষিত সমাজের কাছে ছোট্ট কেয়ার এই প্রশ্নের উত্তর আদৌ আছে কিনা। কাহিনী ফ্যাকাশে জ্যোৎস্না। কাহিনীকার সুনন্দা জানা। কণ্ঠে মনীষা সাহা। রাত ঠিক 3টে। কাশীর নিঃশব্দ আকাশে এক ফালি চাঁদ ঝুলে আছে ক্লান্ত মুখে। রামসরণী লেনের ভাঙা বাতিগুলো নিভে গেছে অনেক আগেই। এই ঘুমন্ত শহরের অন্ধকার গলির ভিতর দিয়ে টলতে টলতে হাঁটছে রাজনারায়ণ রায়চৌধুরী। অন্ধকারে মোড়া এক প্রেতবৎ ছায়া যেন। তিনি এককালের কাশীর বিখ্যাত জমিদার বংশের শেষ উত্তরাধিকার। আজ সে গৌরব নেই, নেই প্রাসাদোপম বাড়ি কিংবা চাকচিক্য। তবু রাজনারায়ণের চোখে মুখে সেই দাম্ভিকতা রয়ে গেছে, যেন হারানো গৌরবের কঙ্কাল বয়ে চলেছে সে। প্রায় প্রতিদিন রাতের শেষ দিকে ফেরেন রানীকুঠি থেকে। তার জীবনে স্ত্রী মল্লিকার অস্তিত্ব নিছক আনুষ্ঠানিক। 40 মল্লিকা অলঙ্কারে ঢাকা থাকলেও সম্পর্কের পরত বড়ই শুষ্ক। একই ছাদের নিচে থেকেও তারা যেন 2 গ্রহের বাসিন্দা। রাজনারায়ণের মাথা আজ একটু ভারী। নেশা ধীরে ধীরে মগজে ছড়িয়ে পড়ছে। গলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তার চোখ আটকে যায় একটি ঝুল বারান্দায়। এই গলির বাড়িগুলো সব পুরনো। চুন সুরকির দেয়াল খসে পড়ছে, কাঠের কপাটে সাদা দাগ। এক সময় সম্ভ্রান্ত পাড়া, আজ নীরব, প্রায় জনশূন্য। গা ছমছমে নিস্তব্ধতায় ঢাকা। কিছু একটা যেন ভুলে গেছেন। এই গলির সাথেই কি জড়িয়ে আছে কোনো ঘটনা? না, মনে পড়ছে না। শুধু একটা অদ্ভুত অস্বস্তি যেন বুকের মাঝখানে দলা পাকাচ্ছে। ঠিক তখনই কয়েক পা সামনে একটা আবছা ছায়ামূর্তি দেখতে পায়। অস্বাভাবিক শান্ত, কিন্তু যেন অবিচল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। 1 পা 2 পা ছায়াটা এগিয়ে আসছে। রাজনারায়ণ নড়তে পারে না, বুক থকথক করছে। ছায়াটার মুখ স্পষ্ট নয়, কিন্তু মনে হচ্ছে পরিচিত, অসহ্য রকমের পরিচিত। ঠিক তখনই এক দমকা হাওয়া এসে কানে ফিসফিসিয়ে বলে ওঠে, বাচ্চাটাকে মেরে ফেললি তো বাবু। আওয়াজটা যেন মনের ভিতর কাঁপন তুলে দিয়ে মিলিয়ে যায় বাতাসে। নিস্তেজ হয়ে যায় রাজনারায়ণের গোটা শরীর। চারপাশে নিস্তব্ধতা, তবু তার মগজে শুধু ঘুরপাক খাচ্ছে সেই কথা, বাচ্চাটাকে মেরে ফেললি তো। রত্না ভট্টাচার্যী দেবাশিস মল্লিকের লেখা মেসেজ গল্পটি পড়ছি। সন্ধে থেকে মোবাইল নিয়ে কি অত খুটখুট করছিলে? মেসেজ পাঠাচ্ছিলাম। কাকে? পুরনো কয়েকজন বন্ধুকে। কি মেসেজ করলে দেখি? অতনু ফোনটা এগিয়ে দিল অতসীর দিকে। অতসী এক এক করে মেসেজগুলো পড়ে বলল, সবাইকে তো দেখছি একই মেসেজ করেছো, লেখাটার মানে কি বুঝলাম না। হ্যাঁ গো, কোনো রিপ্লাই তো আসেনি দেখছি। রিপ্লাই তো আসার কথা নয়। মানে অত্যন্ত সহজ। অবনী বিএসএনএল ছেড়েছে প্রায় 3 মাস হলো। কিশোরের ভোটার নাম্বারটা নেই।
বিকাশের এয়ারটেলের নম্বরটা অফ করে দিয়েছে দিন 15। দেবলীনা ওর হাজব্যান্ডের সাথে কাটছাটের পর রিলায়েন্সের সিমটা ফেলে দিয়েছে। কি পাগল গো তুমি! জেনে শুনে শব্দ শেষ হয়ে যাওয়া নম্বরগুলোই মেসেজ করলে। ওরা জীবনে তোমার মেসেজ পাবে? তাছাড়া মোবাইল কোম্পানি যদি ওই নাম্বারগুলো ফের মার্কেটে অ্যালট করে, ভেবে দেখেছো কি কেলেঙ্কারি হবে তখন? এত তাড়াতাড়ি এগুলো হয় না। তাহলে কি তোমার ফোনে এক্সেস ব্যালেন্স গিফট পেয়েছো? না না, এমনি এমনি কেউ এমন পাগলামো করে? পাগলামো বলছো কেন অতসী? আমি সিরিয়াসলি সব করেছি। তোমার যত বুজরুকি। মেসেজে লেখা গেম ওভার, এনিমি ডেড। এই কথাটার মানে কি? খেলা শেষ, শত্রু মৃত। আশ্চর্য তো! আমি কি বাংলা মানে জিজ্ঞেস করলাম? তাহলে বলো না, হেয়ালি করছো কেন? বলো না প্লিজ। আমি ক্ষয়ে যাওয়া নাম্বারের জীবনগুলোতে একটা মৃত্যু সংবাদ পাঠিয়ে পরখ করছিলাম সে এখনো বেঁচে আছে কিনা। কে, কার বাঁচার কথা বলছো? আমি খাকি পোশাকের নিচে ঝুলে থাকা বিবেকের কথা ভাবছিলাম অতসী। গোপাসুর। গল্পের নাম চিনি। রুমাশ্রী সাহা চৌধুরী। কুণালের সাথে হায়দ্রাবাদে গিয়ে আলাপ, তারপর প্রেমের জোয়ারে ভেসে যাওয়া। খুব অল্প দিনের প্রেমের পরেই দুই বাড়ির চাপে ছাদনাতলায় যাবার উদ্যোগ। কারণ মা মোটামুটি জানিয়ে দিয়েছে সাফ, এই শোনো, ওইসব লিভ ইন চলবে না। কারণ একেই এক শহরে থাকো, তারপর এক বাড়িতে থাকা শুরু করবে, তারপর বলবে আর বিয়ে করার দরকার নেই। মা, তুমিও সত্যি পারো। টিভি দেখে একদম মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। এসব বলেও মাকে থামাতে পারেনি জয়ী। একদম ফোন করে কুণালদের বাড়িতে গিয়ে হাজির। আর তারপর লাখ কথা নয়, মোটে কয়েক হাজার কথা খরচের বিনিময়ে পাকা হয়ে গেল জয়ীর বিয়ে। বিয়ে পাকা করে একটা কথা মেয়েকে বলেছিলেন জয়ীর মা, তোর শাশুড়ির সবই মোটামুটি ঠিক, শুধু একটু চিনি কম। সে আবার কি, ওরা কি চায়ে চিনি কম দিয়েছে নাকি? তুমি তো আবার বেশি চিনি খাও। এই মেয়েটা সত্যি বোকার হদ্দ। আরে কেমন যেন কাঠখোট্টা রাগি রাগি মুখটা, মুখে মিষ্টতা নেই। কিছু কথা মনে গেঁথে যায়। বিয়ের পরে শাশুড়ি মাকে দেখে সেটাই মনে হয়েছিল ওর। তবুও শ্বাস ফেলেছিল ওর সাথে একসাথে খুব বেশি সময় থাকতে হবে না। মাধুরী কথা কম বলেন। কেন যেন জয়ীর মনে হলো ছেলে বর সবাই যেন ভয় পায় মহিলাকে। বিয়ের পর এই প্রথম 15 দিনের ছুটিতে বাড়ি এসেছে জয়ী আর কুণাল। কয়েকদিন বাদে বাড়িতে নেমন্তন্ন করেছে কয়েকজন বন্ধুকে। জয়ী দেখেছে খুব সুন্দর সুন্দর ডিনার সেট শ্বশুর বাড়িতে। বন্ধুরা আসবে তাই শাশুড়ি মাকে বলে ডিনার সেট নামিয়েছে জয়ী। কুণাল অবশ্য দেখেই বলেছে, এটা নামালে কেন? কি হয়েছে তাতে? মা কিছু বলেননি? না তো। এটা মায়ের খুব প্রিয় সেট, শুনেছিলাম দাদুর দেওয়া উপহার। কুণালের কথায় খুব একটা গুরুত্ব দিল না জয়ী। যত বাড়াবাড়ি, কিন্তু বোলে মাংস সাজাতে গিয়ে যখন হাত ফসকে একটা বোল পড়ে ভাঙল, তখন প্রমাদ করল কুণাল। মুখটা কাচুমাচু হয়ে গেল জয়ীর, হয়তোবা বুক কাঁপল। বাপের বাড়িতে এমন একটা প্লেট ভেঙে মায়ের কাছে থাপ্পড়ও খেয়েছিল, খুব বকেছিল মা। ততক্ষণে রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন মাধুরী। জয়ী মাথা নিচু করে ওর সামনে এসে দাঁড়ায়। খুব খারাপ লাগছে আমার। কুণাল বলেছিল এটা তোমার খুব প্রিয় সেট। মাধুরীর থমথমে মুখটার দিকে তাকায় জয়ী। টুকরোগুলো তুলে ফেলে দাও জয়ী, মানুষই মরে যাচ্ছে, আর এ তো সামান্য একটা বাটি। চমকে ওঠে জয়ী। মায়ের বলা কথাটা মনে পড়ে গেল, চিনি কম। কিন্তু অদ্ভুত এক জীবন দর্শনের গল্প শুনল জয়ী।
অনেকগুলো বছরে জয়ী এখন পরিণত। মাধুরী নেই। কাবার্ড গোছাতে গোছাতে সেটটাতে হাত বোলায় জয়ী। সত্যি জীবন অস্থায়ী, তাই জিনিসে মোহ করে আর কি হবে। খুব বেশি করে ওর চিনি কম শাশুড়ি মাকে মিস করল জয়ী আজ। মাধুরীর জীবন দর্শনের চিনির মিঠাস আজ পরিপূর্ণ করেছে জয়ীকে। রীনা রায়, কণ্ঠস্বর অতীন্দ্রিয় পাঠক। বড়বাবু চেয়ারে নেই, টেবিলে ফোন বাজছে। পাশের টেবিল অমরেশের। উঠে গিয়ে রিসিভার তুলল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমার ঘরে আসুন। আপনি কে বলছেন? ফোনটা কেটে গেছে। ওপাশে রিসিভার নামিয়ে রাখলো কেউ। বড়বাবু ফিরে এলে অমরেশ ঘটনাটা বলল। বড়বাবু দ্রুত বড় সাহেবের ঘরের দিকে। ফিরে এসে নিজের চেয়ারে বিষণ্ণ বসে থাকলেন। অমরেশ উদ্বিগ্ন, জিজ্ঞেস করল, কি হয়েছে বড়বাবু? কি আবার হবে, এবারের ইনক্রিমেন্টটা গেল। বড় সাহেবের গলার স্বর চেনো না? চাকরি করার যোগ্যতা তোমার নেই, খেসারত দিতে হলো আমাকে। দিন দুই পর বাড়িতে ফোন বাজছে। অমরেশ ধরল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, অলকাকে ডেকে দাও। মানে কে বলছেন আপনি? ফোনটা কেটে গেল। ওপাশে রিসিভার নামিয়ে রেখেছে। পরের দিন অলকা বাপের বাড়ি গিয়েছিল। সন্ধ্যের পর ফিরে এসে চোখ মুখ লাল। বাবাকে তুমি অপমান করেছো? অমরেশ অবাক। আমি? কখন? মানে কবে? কাল বাবার ফোন তুমি ধরোনি, আমাকে ডেকেছিল, তুমি ডেকে দাওনি। তোমার বাবার ফোন ছিল? আসলে না, গলার স্বরটা চিনতে পারিনি। যা খুশি বলবে আর আমাকে বিশ্বাস করতে হবে? অমরেশের মনে অপরাধীর ছায়া ছড়াচ্ছে। ওর নিজের গলার স্বর মিলমিলে। সব কথা অনেক সময় স্পষ্ট হয় না। এই এক ত্রুটির জন্য তার উন্নতি হলো না। পাশাপাশি লক্ষ্য করেছে, যাদের গলার স্বর স্পষ্ট, দরাজ, তারা সব সময় এগিয়ে থাকে। যুক্তি নেই, বিষয় সম্পর্কে জ্ঞান নেই, শুধু গলার জোরে অনেকে অমরেশের ওপর প্রভুত্ব করেছে। বড় সাহেবের কণ্ঠস্বর অফিসে আদেশের মতো, তার শুধু পালন করার জন্য। শ্বশুরমশাই বাড়িতে থাকলে তার গলার স্বর শাসন করে, অন্যেরা প্রজা। অমরেশের এটা না জানার কথা নয়। ওদের কণ্ঠস্বর নিয়ে প্রশ্ন তোলা তার উচিত হয়নি। আজকাল হয় না, কিন্তু আগে দৈববাণী হলে সবাই তা গ্রহণ করত। কেউ কি কখনো তা নিয়ে প্রশ্ন তুলেছে? যখন বজ্রপতন হয়, কেউ কি প্রশ্ন করতে সাহস করে? অমরেশ কেন তবে নাস্তিকের মতো আচরণ করে বারবার বিপদ ডেকে আনছে? অস্তিত্বের সংকট অমরেশের। অফিসে বা সংসারে দরাজ কণ্ঠস্বর তার দিকে শানিত। রাস্তায় রাস্তায় মাইকের উচ্চকণ্ঠ বক্তৃতায় বজ্র নির্ঘোষ, রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, গুন্ডা, মাফিয়া, সংবাদপত্র, পরিবেশ বিজ্ঞানী নিজস্ব কোনো বিষয়ের অধিকারে নয়। স্পষ্ট ও উদ্ধত ওদের কণ্ঠ পৃথিবীর সমস্ত রাজপথের অধিকার নিয়েছে। এর ফাঁক ফোকরে কোথা দিয়ে নিজের গতিপথ চিনে নেবে, প্রাণপণে সেই চেষ্টা করে যাচ্ছে অমরেশ। গল্প মাধু, লেখিকা প্রেরণা বোস, কণ্ঠে পাপড়ি চক্রবর্তী। ৩৫ বছরের দাম্পত্য জীবন। আজ মলয় আর মাধুরীর বিবাহবার্ষিকী। সকালেই মন্দিরে পুজো দিয়ে ফিরে মাধুরী হালকা অভিমানের সুরে বলল, দেখো তো, গোটা ৩৫ বছর
একসাথে কাটালাম, কোথাও ঘুরতে যাওয়া তো হলো না ঠিকঠাক। আজ অন্তত একটু বাইরে যাই না। মলয় হেসে বলল, আহা, এই বয়সে আর ঘোরাঘুরি মানায়? তার চেয়ে বরং 2 কেজি কচি পাঠা আনছি। তুমি তোমার সেই বিখ্যাত মাটনের নিরামিষ ঝোলটা করো আজ। তুমি আমাকে ভালোবাসো না? গলা ভিজে এলো মাধুরীর। মলয় কৌতুকে বলল, কে বলল ভালোবাসি না? সারাদিন তো তোমার নামই জপ করি। খুবই বুঝি। মুখ ঘুরিয়ে নিল মাধুরী। আজ সেই কথোপকথনের 1.5 বছর কেটে গেছে। মলয় আর নেই। একদিন ঘর গোছাতে গিয়ে মাধুরী ড্রয়ারের এক কোণে পুরনো একটা পকেট ডায়েরি পায়। মলয়ের লেখা, তার যত জরুরি নোট, নম্বর, বাজারের তালিকা, ওষুধের নাম। কিন্তু তার মাঝেই চোখ আটকে গেল বারবার ফিরে আসা একটা শব্দে, মাধু। ডায়েরির প্রায় প্রতিটি পাতায় কোনো না কোনো ফাঁকে, কোনো হিসেবের পাশে কিংবা হঠাৎই অকারণ ভালোবাসায় লেখা মাধু, মাধুর জন্য স্মরণ, মাধুর পছন্দ, মাধুর রান্না করা মাছের ঝোল। চোখ ঝাপসা হয়ে আসে মাধুরীর। ভেবেছিল ভালোবাসা হারিয়ে গেছে সময়ের ভাঁজে, অথচ ভালোবাসা তো প্রতিটি পাতায় ছিল, শুধু শব্দে নয়, অভ্যাস হয়ে, জীবন হয়ে। ভালোবাসা কখনো বলে না, শুধু থেকে যায়। কখনো ডায়েরির পাতায়, কখনো কারোর রান্নাঘরে, কিংবা কারোর চোখের কোণে। সুমেধা চন্দ, এসকট শম্পা সাহা। এসব চলতে পারে না, একদম ঠিক। সবারই একটা মান সম্মান আছে, ব্যবস্থা একটা নিতেই হবে। ফ্ল্যাটের মেনটেনেন্সের কমিটির মিটিং। এই ফ্ল্যাট বাড়ির সবাই বেশ বড়লোক। আকাশদ্বীপ আবাসনের বাসিন্দারা আজ একজোট। পশ এলাকায় আবাসন। এ বাড়ির অনেকেই নামি দামি চাকুরে। সবারই ব্যক্তিগত গাড়ি, কলকাতার আরও 2-1খানা ফ্ল্যাট। প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয়, পংক্তিভোজন, ধনুচি নাচ। এখানে মেয়েরাই সবচেয়ে আগে। সবাই ভীষণ আধুনিক, শিক্ষিত। আজকের মিটিংয়ের কারণ, সম্প্রতি তারা জানতে পেরেছেন অলিভিয়া গুপ্ত নামে যে মেয়েটি 2nd ফ্লোরে থাকে, সে নাকি আসলে একজন এসকট। রাত বিরেতে একা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কাউকে পরোয়া করে না। শুনে মিসেস গুপ্তর গালে হাত। বাবা, তাই বলি, একা মেয়ে এত খরচ করে কি করে? সব সময় ব্র্যান্ডেড কাপড়। করে তো শুনি কল সেন্টারে কাজ। মিসেস রায়ের উৎসাহই সবচেয়ে বেশি। ওর স্বামী তো ঘটনাটা আবিষ্কার করেছেন। বিজয়া সম্মেলনের ছবি দেখে ওনার এক বন্ধুই প্রথমে বিষয়টা জানান। মিসেস রায় ঘুরিয়ে ফিরিয়ে সব মহিলাদের এন্টারটেইন করছেন যাবতীয় তথ্য দিয়ে। মিসেস মুখার্জি এই আবাসনের সেক্রেটারি। লিখে দিলেন 30 দিনের মধ্যে অলিভিয়াকে এই আবাসন ছাড়তে হবে। এটা ভদ্রলোকের এলাকা, ওসব চলবে না। অলিভিয়া বাড়ি নেই, ও ফিরলেই হাতে ধরিয়ে দেওয়া হবে নোটিশটা। আজ মিস্টার মুখার্জি খুব টায়ার্ড। অফিসে একটা হেকটিক দিন, 3টে ক্লায়েন্ট মিটিং। একটু ফ্রেশ হতে সন্ধ্যে 7টায় অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলেন। তাড়াতাড়ি মিস্টার মুখার্জি খানিকটা ডিও স্প্রে, সামনের ড্রয়ারে মাউথ ফ্রেশনার, শ্বাস প্রশ্বাস ফ্রেশ করে নিলেন। কাম ইন। কাচের দরজা ঠেলে সামনে এসে দাঁড়ালেন। কালো ব্যাকলেস টপ, সোনালি শাড়ি, খয়েরি লিপস্টিকে
অপূর্ব সুন্দরী অলিভিয়া, আকাশদ্বীপে, যার ঠিকানা আর মাত্র 12 দিন। টট স্কুল অফ ড্রামায় আজ আপনারা শুনলেন টাইমস অফ থিয়েটারের ছাত্রছাত্রীদের উপস্থাপনায় একক গল্পপাঠ, পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত, অভিনয় অয়ন চক্রবর্তী, গোপাসুর, রীনা রায়, পাপড়ি চক্রবর্তী, সুমেধা চন্দ, রীতা বণিক, মনীষা সাহা, রত্না ভট্টাচার্য। স্টুডিও কানে কানে, সঙ্গীত ও আবহ পরিকল্পনা সমর দত্ত, প্রযোজক প্রসেনজিৎ ঘোষ, প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টট স্কুল অফ ড্রামা।